হাতেই দাবি ট্রাম্পের। ইরানের হামলার ভয়ে বিমান বদলের কথা স্বীকার, প্রয়োজনে শত্রু দেশের মাটিতেও অভিযানের ইঙ্গিত আইআরজিসির। ইউক্রেন জুড়ে ব্যাপক হামলা রাশিয়ার, বিভিন্ন অঞ্চলে অন্তত 12 জনের প্রাণহানি। জবাবে মস্কোতে 4 শতাধিক ড্রোন ছুড়ল কিয়েভ, নিহত 1, আহত বেশ কয়েকজন। কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ছাড়ালো 236 ঘন্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার শিশু ও নারী। এখনও নিখোঁজ বহু মানুষ, একের পর এক পরাঘাতে বাড়ছে আতঙ্ক। যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক সহিংসতা, এবার কানসাসে নিজ পরিবারের 5 জনকে গুলি করে হত্যা, সন্দেহভাজনের মরদেহ উদ্ধার। অস্ত্রধারী আত্মহত্যা করেছে বলছে পুলিশ। এবং দাবানলে কানাডায় পুড়ছে হাজারো একর বনভূমি। স্পেন, ইন্দোনেশিয়ায় লোকালয়েও আগুন, শক্তিশালী ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র। ভারতের মুম্বাইয়ে ভূমিধসে 5 জনের মৃত্যু। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের কাছেই আছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের হামলার শঙ্কায় তুরস্ক থেকে গোপনে উড়োজাহাজ বদলের ঘটনাও স্বীকার করেছেন তিনি। এদিকে প্রয়োজনে শত্রু ভূখণ্ডের ভেতরে অভিযান চালানোর সক্ষমতা অর্জনের নির্দেশ দিয়েছে আইআরজিসি। হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি দাবি অব্যাহত রয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন গুরুত্বপূর্ণ এ প্রণালীর নিয়ন্ত্রণ পুরোপুরি যুক্তরাষ্ট্রের কাছেই আছে। তিনি আরও বলেন, মার্কিন নৌবাহিনী অত্যন্ত শক্তিশালী এবং ওয়াশিংটনের জন্য পরিস্থিতি অনুকূলে রয়েছে। একই সঙ্গে ইরানের উপর অনাস্থা প্রকাশ করে বলেন, তেহরান বারবার মিথ্যা বলেছে, তাই তাদের বিশ্বাস করার কোনো কারণ নেই। এই মুহূর্তে হরমুজ প্রণালীর উপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। ইরানের কোনো নিয়ন্ত্রণ নেই। কোনো সময় যদি তারা কিছু করার চেষ্টা করে তাহলে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। এই সময় মার্কিন প্রেসিডেন্ট স্বীকার করেন ইরানের হামলার হুমকিতে তুরস্ক থেকে গোপনে উড়োজাহাজ বদলের বিষয়টিও। ট্রাম্প বলেন, সিক্রেট সার্ভিস ও সামরিক বাহিনীর নির্দেশনা অনুযায়ী চলেন তিনি। এটা পুরোপুরি সিক্রেট সার্ভিসের সিদ্ধান্ত। তারা যেভাবে চায় আমি সেভাবেই চলি। তারা চেয়েছিল আমি অন্য একটি ফ্লাইটে অন্য একটি বিমানে যাই। মনে হয় বাইরে কোনো ধরনের হুমকি ছিল। এদিকে হরমুজ প্রণালী খুলতে নিজেদের অবস্থানে অনড় ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান মোহসিন রেজাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রকে সামরিক অভিযান ও ইরানি বন্দর অবরোধ বন্ধ করতে হবে, বিদেশে জব্দ ইরানি অর্থ ছাড়তে হবে এবং গাজা ও লেবানন সহ পুরো অঞ্চলে যুদ্ধবিরতিতে সম্মত হতে হবে। একই সঙ্গে প্রয়োজনে শত্রু ভূখণ্ডের ভেতরে গিয়ে অভিযান চালানোর সক্ষমতা অর্জনের নির্দেশ দিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী। সংঘাত থামাতে কূটনৈতিক তৎপরতাও চলছে জোরে সোরে। তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। যুদ্ধ অবসানে ইসলামাবাদের মধ্যস্থতার অংশ হিসেবেই তার এই সফর। এর আগে মঙ্গলবার পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ইরানের একটি বন্দরের দিকে যাওয়ার চেষ্টা করলে 2টি ক্ষেপণাস্ত্র ছুড়ে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টার। একই দিনে বাব আল মানদেব প্রণালীতে হুতিদের হামলায় মিশরীয় মালিকানাধীন তিহামা জাহাজের কয়েকজন নাবিক নিহত হয়েছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে নিজেদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় 7 জন নৌ সদস্য নিহত হয়েছেন। ছুরি ও ধারালো অস্ত্রের হামলায় আহত হয়েছেন আরও কয়েকজন বলে দাবি করেছে ইরানের গণমাধ্যম। ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, দীর্ঘদিন ধরে জাহাজে অবস্থান এবং পরিবারগুলোর প্রতিবাদ এরপর নৌ সদস্যদের মধ্যে বাড়তে থাকা অসন্তোষ নিয়ে কথা বলতে সেন্ট্রাল কমান্ড প্রধান ব্র্যাড কুপারের এক উপদেষ্টা রণতরীতে যান। সেখানে তাকে লক্ষ্য করে বিক্ষোভ ও পানির বোতল ছোড়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন বর্তমানে ভারত মহাসাগরে অবস্থান করছে। তাসনিমের দাবি, রণতরীটি টানা 263 দিন মোতায়েন রয়েছে এবং এর মধ্যে 208 দিন সমুদ্রে কাটিয়েছে। তবে এই সংঘর্ষ, হতাহতের সংখ্যা কিংবা রণতরীটির কথিত মিশন সম্পর্কে মার্কিন নৌবাহিনী আনুষ্ঠানিকভাবে কিছুই নিশ্চিত করেনি। ইউক্রেন জুড়ে হামলা জোরদার করেছে রুশ বাহিনী। মঙ্গলবার ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 12 জন। একই দিন ইউক্রেনীয় বাহিনী রুশ
ভূখণ্ডে 4 শতাধিক ড্রোন ছুড়েছে। ইউক্রেনীয় বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির ভোরোনেজ অঞ্চলে নিহত হয়েছেন একজন। এদিকে রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে ও উত্তর কোরিয়া থেকে সামরিক সরঞ্জাম সহায়তা নিচ্ছে বলে অভিযোগ তুলেছে কিয়েভ। অন্যদিকে জাতিসংঘ জানায় রাশিয়ার হাতে আটক ইউক্রেনের 16,000 বেসামরিক নাগরিক স্বাধীনতা থেকে বঞ্চিত। স্থানীয় সময় মঙ্গলবার রাতভর ইউক্রেনের একাধিক শহরে একযোগে হামলা চালায় রাশিয়া। ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বোমার আঘাতে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন, আহত হয়েছেন আরও অনেকে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণ পূর্বাঞ্চলীয় জাপোরিজিয়ায়। রাজধানী কিয়েভেও আঘাত হেনেছে রুশ বাহিনী। খেরসন ও খার্কিভে হামলার কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। একদিনেই রুশ বাহিনী দেশ জুড়ে শতাধিক ড্রোন ছুড়েছে বলেও জানায় ইউক্রেন। রাশিয়ার এই ব্যাপক হামলার জবাবে পাল্টা আঘাত করেছে ইউক্রেন। রাতভর রুশ ভূখণ্ডে 4 শতাধিক ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করার দাবি করেছে মস্কো। ভোরোনজ অঞ্চলে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আগুন ধরে যায় 2টি গুদামে। এতে হতাহত হয়েছেন কয়েকজন। রুশ ওয়াইল্ড বেরিজের লজিস্টিক স্থাপনাও আগুনে ক্ষতিগ্রস্ত হয়। পাল্টাপাল্টি হামলার মধ্যেই আরও ঘনীভূত হয়েছে যুদ্ধের কূটনৈতিক সংকট। ইউক্রেনের দাবি রাশিয়া উত্তর কোরিয়া থেকে আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সামরিক সরঞ্জাম পাচ্ছে এবং নতুন করে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াচ্ছে এবং ইউক্রেনের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের ঘাটতির সুযোগ নিতে চাইছে বলে অভিযোগ তুলেছে কিয়েভ। মস্কো শান্তির জন্য নয়, যুদ্ধ আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে বলেও মন্তব্য করেন জেলেনস্কি। ইউক্রেনের পূর্ব ও দক্ষিণ ফ্রন্টে নতুন করে বড় ধরনের রুশ অভিযান চালানোর আশঙ্কাও করছে কিয়েভ। অন্যদিকে সামনে আসছে মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ চিত্র। জাতিসংঘের হিসাবে যুদ্ধ চলাকালে রাশিয়ার হাতে আটক 16,000-এর বেশি ইউক্রেনীয় বেসামরিক নাগরিক এখনো স্বাধীনতা থেকে বঞ্চিত। অনেককেই বিচ্ছিন্নভাবে আটকে রাখা হয়েছে, যা আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে জানিয়েছে সংস্থাটি। কাকলি আখতার, সময় সংবাদ। কলম্বিয়ায় 7.4 মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা। দেশটির ক্যালি ও পেরেইরা অঞ্চলে ধসে পড়েছে বহু ঘরবাড়ি, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান। এখনো নিখোঁজ বহু মানুষ। ধ্বংসস্তূপে আটকা পড়া বাসিন্দাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় শোক জানিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। এদিকে একের পর এক আফটার শকে অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। অন্যদিকে কলম্বিয়ায় 12 টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে পেরু। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কলম্বিয়ার পশ্চিমাঞ্চল। সোমবার স্থানীয় সময় সকাল 7:34 অঞ্চলটিতে আঘাত হানে 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। দেশটির কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী এই কম্পনে কেঁপে ওঠে কফি উৎপাদনের প্রাণকেন্দ্র। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পেরেইরা, ক্যালি ও চোকো সহ আশপাশের এলাকা। হতাহত হয়েছেন বহু মানুষ। কর্তৃপক্ষ জানিয়েছে এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন অনেকে। আটকা পড়াদের উদ্ধারে একযোগে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী, দমকল কর্মী ও স্বেচ্ছাসেবীরা। জাতিসংঘের হিসাবে ভূমিকম্পে প্রায় 5,000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে বহু শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র ও অন্যান্য অবকাঠামো। এ অবস্থায় দেশটির 6টি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। বিদ্যুৎ, পানি, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়েছে বেশ কয়েকটি এলাকায়। মূল ভূমিকম্পের পর একের পর এক আফটার শকে আরও আতঙ্ক ছড়িয়েছে। এ পর্যন্ত প্রায় 100টি আফটার শকের খবর পাওয়া গেছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল চোকো বিভাগের সান হোসে দেল পালমারের কাছে, ভূপৃষ্ঠের প্রায় 107 কিলোমিটার গভীরে। কম্পন অনুভূত হয়েছে পানামা, ইকুয়েডর ও ভেনেজুয়েলাতেও। রাজধানী বোগোতাতেও কিছু এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এদিকে যুক্তরাষ্ট্র $1.55 কোটি অর্থ সহায়তা ঘোষণা করেছে। ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ী আশ্রয়, খাবার, স্বাস্থ্যসেবা ও শিশুদের সুরক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস শোক জানিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার কথা জানিয়েছেন। এদিকে কর্তৃপক্ষ জানায় বিপর্যয়ের পূর্ণ চিত্র এখনো স্পষ্ট নয়। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় চূড়ান্ত হতাহতের কথা এখনো জানা যায়নি। কাকলি আখতার, সময় সংবাদ।
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পের ৩৬ ঘন্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে এক শিশু ও নারীকে। তীব্র রোদ উপেক্ষা করে বিভিন্ন সরঞ্জাম দিয়ে ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। কংক্রিটের নিচ থেকে সাড়া পাওয়ার আশায় লাউডস্পিকারে ডাকাডাকি করছেন তারা। উদ্ধারকর্মীরা জানান, যতক্ষণ পর্যন্ত একটি প্রাণের সাড়া পাওয়া যাবে তারা উদ্ধার অভিযান চালিয়ে যাবে। শক্তিশালী ভূমিকম্পের আঘাতে চরম মানবিক সংকটে কলম্বিয়া। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের উদ্ধারে টানা কাজ করে যাচ্ছেন জরুরি নিরাপত্তা কর্মীরা। তীব্র রোদ উপেক্ষা করে ড্রিল, বেলচা ও অন্যান্য সরঞ্জাম দিয়ে কংক্রিটের স্তূপ সরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কখনো পুরো এলাকা নীরব করে লাউডস্পিকারে ডাকাডাকি করছেন তারা। পশ্চিমাঞ্চলীয় শহর পেরেইরাতে জীবিত উদ্ধার করা হয় এক শিশুকে। ধ্বংসস্তূপের নিচে দীর্ঘ সময় ধরে আটকা ছিল শিশুটি। উদ্ধারের সময় ঘটনাস্থলে জড়ো হন স্থানীয়রাও। মোবাইল ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে উদ্ধারকারীদের কাজে সাহায্য করেন তারা। একই শহরে ৩৬ ঘন্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে এক নারীকে। ফায়ার বিভাগের নেতৃত্বে যৌথ অভিযানে তাকে উদ্ধার করা হয়। এখনও ৪০ জনের বেশি মানুষের সন্ধানে অভিযান চলছে বলে জানায় কর্তৃপক্ষ। এর আগে ধ্বংসস্তূপের নিচ থেকে একটি বিড়াল ছানাকেও জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকর্মী, স্বেচ্ছাসেবক ও ধ্বংসস্তূপের নিচে আটকে থাকাদের সুরক্ষায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। উদ্ধারকারীরা বলছেন, ধ্বংসস্তূপের নিচ থেকে যতক্ষণ পর্যন্ত প্রাণের সাড়া পাওয়া যাবে তারা উদ্ধার তৎপরতা চালিয়ে যাবে। উদ্ধার অভিযানের পাশাপাশি ক্ষতিগ্রস্ত নগর অবকাঠামো সচল করতেও চলছে কাজ। কেলির বিভিন্ন এলাকায় এখনও বিদ্যুৎ নেই। অচল রয়েছে বেশ কিছু ট্রাফিক সিগন্যাল। হাসপাতাল সহ জরুরি স্থাপনাগুলোতে বিদ্যুৎ সরবরাহকে অগ্রাধিকার দিয়ে মেরামত চালাচ্ছেন নগর কর্মীরা। বরকতুল্লাহ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের কানসাসে নিজ পরিবারের ৫ জনকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেন এক ব্যক্তি। স্থানীয় সময় মঙ্গলবার রাজ্যের উইনফিল্ডে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ফোন করে একজন দাবি করেন তিনি তার পুরো পরিবারকে হত্যা করেন এবং নিজেও আত্মহত্যা করতে যাচ্ছেন। ঘটনাস্থলে পৌঁছে ৪ শিশু সহ সবার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্তে স্থানীয় পুলিশের পাশাপাশি সহায়তা করছে FBI ও কানসাস ব্যুরো অব ইনভেস্টিগেশন। উইনফিল্ড পুলিশ প্রধান জানান, গেল কয়েক সপ্তাহ আগে থেকেই সন্দেহভাজন উইলিয়ামসের আচরণ অস্বাভাবিক ছিল। তবে এই আচরণের সঙ্গে হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র ছিল কিনা তা এখনো স্পষ্ট নয়। আন্তর্জাতিক সময় আরও থাকছে। অরুণাচল প্রদেশ নিয়ে আবারও ভারত চীন উত্তেজনা। ২৭টি স্থানের নাম সরকারি মানচিত্রে যুক্ত করল দিল্লি। তীব্র আপত্তি বেইজিংয়ের। কানাডায় ৪ দিনেই দাবানলের বিস্তৃতি ছড়িয়ে পড়েছে ১৭,৮০৯ হেক্টর বনভূমিতে। আগুনে ৮০ বছরের এক নারী প্রাণ হারিয়েছেন। দেশটিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। এদিকে ইন্দোনেশিয়ায় আগুনে বন ধ্বংস হওয়ার খবর। খাবার আশ্রয়ের খোঁজে লোকালয়ে বন্যপ্রাণী ঢুকে পড়েছে। স্পেনেও চলতি বছরে হওয়া ৪০০টি দাবানলে প্রায় ৪ লাখ হেক্টর এলাকা পুড়ে গেছে, যা এখন ছড়িয়ে যাচ্ছে লোকালয়ের দিকে। চারদিকে শুধু আগুনের ফুলকি আর লেলিহান শিখা। কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় দাবানলের কবলে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন ২০,০০০-এর বেশি মানুষ। পরিস্থিতি সামাল দিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। মাত্র কয়েকদিনেই আগুনের বিস্তৃতি ছাড়িয়েছে ১৭,৮০৯ হেক্টরে। আগুন নিয়ন্ত্রণে প্রাণপণ লড়ে যাচ্ছেন ২,০০০-এর বেশি দমকল কর্মী। কিন্তু বজ্রপাত, তীব্র গরম আর ঝোড়ো বাতাসে মুহূর্তেই বদলে যাচ্ছে আগুনের গতিপথ। স্পেনের দাবানলের আগুন এবার বন পুড়িয়ে ছড়িয়ে পড়েছে লোকালয়ে। ৪০০টি দাবানলের লেলিহানে এখন পর্যন্ত প্রায় ৪ লাখ হেক্টর এলাকা পুড়ে গেছে। এর মধ্যেই বুধবার স্পেনে দেখা যাবে বিরল পূর্ণ সূর্যগ্রহণ। এই মহাজাগতিক দৃশ্য দেখতে জড়ো হতে পারেন প্রায় ৬০ লাখ মানুষ। কিন্তু আগুনের ভয়াবহ ঝুঁকির মধ্যেই এত বড় জনসমাগম সামলাতে মোতায়েন করা হচ্ছে ৩৫,০০০-এর বেশি নিরাপত্তা কর্মীকে। এবার আগুনের ভয়াবহতা ছড়িয়েছে ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তানেও। ধোঁয়া আর আগুনের মধ্যেই পুড়ে ছাই হচ্ছে বন্যপ্রাণীদের আবাসস্থল। ফলে খাবার আর আশ্রয়ের খোঁজে লোকালয়ে ঢুকে পড়ছে বিপন্ন প্রাণীগুলো। এতে বাড়ছে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাতের আশঙ্কাও।
আলবেনিয়াতেও ভয়ঙ্কর রূপ নিয়েছে দাবানল। রাজধানী তিরানার কাছে ক্রুজা শহরের দিকে ছুটে আসা আগুন ঠেকাতে দমকল কর্মী ও সেনাদের পাশাপাশি মরিয়া হয়ে লড়ছেন স্থানীয় বাসিন্দারাও। আকাশ থেকে হেলিকপ্টারে ফেলা হচ্ছে পানি, কিন্তু তীব্র গরমে প্রতিদিনই নতুন নতুন দাবানল ছড়িয়ে পড়ায় একসঙ্গে 20টিরও বেশি আগুন মোকাবিলা করতে হচ্ছে দমকল কর্মীদের। ইশিতা আক্তার, সময় সংবাদ। শক্তিশালী ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র। ওহাইওতে একজন প্রাণ হারিয়েছেন। শিকাগো শহর ও ইন্ডিয়ানায় ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। বিভিন্ন অঙ্গরাজ্যে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন 6 লাখের বেশি বাসিন্দা। চীনের হেনান প্রদেশে টাইফুন ডলফিনের প্রভাবে টানা বৃষ্টিতে ডুবে গেছে রাস্তাঘাট। ঝেজিয়াং প্রদেশেও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এদিকে ভারতের মুম্বাইয়ে ভূমিধসে অন্তত 5 জন প্রাণ হারিয়েছেন। তীব্র ঝড় আর ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চল। বিভিন্ন এলাকায় ঘন্টায় 80 মাইলের বেশি গতিতে ঝড়ো হাওয়া বয়ে যায়। গাছ উপড়ে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুতের লাইন ও বহু বাড়ির ছাদ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিকাগো শহর ও ইন্ডিয়ানা অঙ্গরাজ্য। ওহাইওতে হতাহতের খবর পাওয়া গেছে। ঝড়ের কারণে বিদ্যুৎ বিভ্রাটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন ইলিয়ন ও ইন্ডিয়ানার বাসিন্দারা। 2 রাজ্যে 6 লাখের বেশি বাসিন্দা বিদ্যুৎহীন হয়ে পড়েন। ঝড়ের প্রভাবে শিকাগোর 2 প্রধান বিমানবন্দরে সাময়িকভাবে সব ফ্লাইট বন্ধ রাখা হয়। চীনে শক্তিশালী টাইফুন ডলফিন দুর্বল হয়ে গেলেও এর প্রভাব এখনো কাটেনি। স্থানীয় সময় বুধবার সকালে দেশটির মধ্যাঞ্চলের হেনান প্রদেশে ভারী বৃষ্টিতে গুরুত্বপূর্ণ সড়ক পানিতে ডুবে যায়। এতে কর্মস্থল ও গন্তব্যে যেতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। এছাড়া চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে টাইফুন ডলফিনের প্রভাবে আকস্মিক বন্যা দেখা দেয়। পানিতে ডুবে গেছে ঘরবাড়ি ও সড়ক। ঝুঁকি কমাতে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছেন স্থানীয় কর্মকর্তারা। উদ্ধার ও পানি নিষ্কাশনে কাজ চালিয়ে যাচ্ছে প্রশাসন। ভারতের মুম্বাইয়ে ভয়াবহ ভূমিধসে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। বুধবার ভোরে চিরাগনগর এলাকায় পাহাড়ের ঢালের একটি অংশ ধসে পড়ে। এতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে 2 থেকে 3টি বাড়ি। ঘটনার পরপরই একাধিক সংস্থার উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। বরকতুল্লাহ, সময় সংবাদ। মালভূমির ওপর ইসরায়েলি সার্বভৌমত্বকে কলম্বিয়া স্বীকৃতি দেয় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সিরিয়া। এই ঘটনা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে নিন্দা জানিয়েছে ওমানও। এদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি দমনপীড়ন অব্যাহত থাকায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। গোলান মালভূমি ঘিরে আবারও বাড়ছে উত্তেজনা। ক্ষমতায় বসার কয়েকদিনের মাথায় এর ওপর ইসরায়েলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়ে সমালোচনা জন্ম দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা আবেলার্দো দে লা এক্সপ্রেলার এমন ঘোষণার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সিরিয়া। এক বিবৃতিতে তীব্র নিন্দা জানিয়ে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় এটি আন্তর্জাতিক আইনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। গোলান মালভূমি সিরিয়ার ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করেছে দামেস্ক। প্রতিক্রিয়া জানিয়েছে ওমানও। এক্সে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এই সিদ্ধান্তটি 1981 সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 497 নম্বর প্রস্তাব সহ আন্তর্জাতিক প্রস্তাবনাগুলোর সঙ্গে সাংঘর্ষিক। কয়েক দশক ধরে গোলান মালভূমি নিয়ে বিতর্ক চলছে। 1967 সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরায়েল সিরিয়ার কাছ থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গোলান মালভূমি দখল করে নেয়, যদিও আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘ একে অবৈধ বলে মনে করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদকালে 2019 সালে যুক্তরাষ্ট্র এই ভূখণ্ডের উপর ইসরায়েলি সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়। এদিকে অধিকৃত পশ্চিম তীরে দমনপীড়ন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবারও বেশ কয়েকজন ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়, ভেঙে ফেলা হয় কয়েকটি বাড়ি। এমন অবস্থায় পশ্চিম তীর ভেঙে পড়ার দ্বারপ্রান্তে বলে সতর্ক করেছে জাতিসংঘ। শাফিনা সুলতানা, সময় সংবাদ। অরুণাচল প্রদেশ নিয়ে ভারত চীনের দীর্ঘ বিরোধ আবারও নতুন করে মাথাচাড়া দিয়েছে। সম্প্রতি প্রদেশটির 27টি স্থানের নাম সরকারি মানচিত্রে যুক্ত করতেই শুরু হয় চীনের তীব্র আপত্তি। বেজিংয়ের দাবি, নয়াদিল্লির এই পদক্ষেপ অবৈধ এবং অকার্যকর। অরুণাচলকে চীনের ভূখণ্ড হিসেবেই দাবি করে তারা। পাল্টা জবাবে দিল্লি সাফ জানিয়েছে অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ।
অরুণাচল প্রদেশ নিয়ে ভারত চীনের পুরনো বিরোধে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। গত 7 আগস্ট ভারতের সরকারি মানচিত্রে অরুণাচল প্রদেশের 27টি স্থান ও ভৌগোলিক বৈশিষ্ট্যের আনুষ্ঠানিক নামযুক্ত করা হয়। এর মধ্যে রয়েছে ভূমি, গিরিপথ, হ্রদ ও একটি স্মৃতিস্তম্ভ। ভারতের দাবি এসব স্থানের সঠিক পরিচিতি নিশ্চিত করা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ। ভারতের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, চীন তথাকথিত অরুণাচল প্রদেশকে স্বীকৃতি দেয় না। ভারতের দেয়া স্ট্যান্ডার্ড নামকে অবৈধ ও অকার্যকর দাবি করে তিনি বলেন, এসব পদক্ষেপে অঞ্চলটির উপর চীনের দাবির বাস্তবতা বদলাবে না। চীন অরুণাচলকে জাংনান বা দক্ষিণ তিব্বত হিসেবে দাবি করে আসছে। পাল্টা জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ। এটি স্বতঃসিদ্ধ বাস্তবতা, যা কোনো কিছু দিয়েই পরিবর্তন করা যাবে না। চীনের পক্ষ থেকে অরুণাচলের বিভিন্ন স্থানের নাম বারবার পরিবর্তনের উদ্যোগও দীর্ঘদিন ধরে প্রত্যাখ্যান করে আসছে নয়াদিল্লি। ভারতের দাবি, কাল্পনিক নামকরণ কিংবা ভিত্তিহীন বয়ান দিয়ে ভূখণ্ডের বাস্তব অবস্থান বদলানো সম্ভব নয়। তবে নতুন এই নামকরণ এমন সময় সামনে এলো যখন সীমান্ত ইস্যুতে ভারত ও চীনের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চলছে। নাম ঘোষণার একদিন আগেই নয়াদিল্লিতে দুই দেশের কর্মকর্তারা লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি পরিস্থিতি ও সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে বৈঠক করেন। তাই ভারতের এই পদক্ষেপকে সম্পর্কের উন্নতির পথে সম্ভাব্য নতুন বাধা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। 2017 সাল থেকে অরুণাচলের বিভিন্ন স্থানের চীনা নাম প্রকাশ করে আসছে বেইজিং। চলতি বছরের এপ্রিল পর্যন্ত 6 দফায় মোট 112টি নাম ঘোষণা করেছে তারা। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরো থাকছে। আজ পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হচ্ছে বিশ্ব। 27 বছর পর ইউরোপের কয়েকটি দেশ থেকে দেখা যাবে বিরল দৃশ্য। পর্তুগাল ও স্পেনে ব্যাপক প্রস্তুতি। আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় বুধবার দেশটির পূর্ব দিকে এটি ছোড়া হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, উৎক্ষেপণটি শনাক্ত করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক কর্তৃপক্ষ। তবে এটি কী ধরনের অস্ত্র তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। উত্তর কোরিয়ার এই উৎক্ষেপণের মধ্যেই আগামী 17 থেকে 27 আগস্ট বড় ধরনের যৌথ সামরিক মহড়ার প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। পিয়ংইয়ংয়ের ক্রমবর্ধমান পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতার বিরুদ্ধে প্রস্তুতি জোরদার করতে এই মহড়া বলে জানিয়েছে দুদেশ। এর আগে চলতি মাসের শুরুতেও পূর্ব সমুদ্রের দিকে স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল উত্তর কোরিয়া। নতুন এই উৎক্ষেপণটিকে ঘিরে কোরিয়া উপদ্বীপে আবারও বাড়ছে সামগ্রীতে ভয়াবহ রূপ নিয়েছে ইবোলা সংক্রমণ। মৃতের সংখ্যা ছাড়িয়েছে 2000। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন 4381 জন। ইবোলার বুন্ডিবুগিও নামের বিরল এই ধরনটির টিকা ও নির্দিষ্ট চিকিৎসা না থাকায় বাড়ছে উদ্বেগ। তবে এরই মধ্যে শুরু হয়েছে সম্ভাব্য টিকার ক্লিনিক্যাল ট্রায়াল। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে থামছেই না প্রাণঘাতী ইবোলা সংক্রমণ। দেশটির জনস্বাস্থ্য কর্তৃপক্ষের সর্বশেষ হিসাবে এ পর্যন্ত শনাক্ত হয়েছে 4000-এর বেশি মানুষ। প্রাণ হারিয়েছেন আক্রান্তদের প্রায় 46%। 7 শতাধিক রোগী এখনও আইসোলেশন বা হাসপাতালে চিকিৎসাধীন বলে খবর পাওয়া গেছে। কঙ্গোর 5টি প্রদেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। তবে সংক্রমণের কেন্দ্রস্থল হয়ে আছে ইটুরি প্রদেশ। অল্প সময়ে বাড়ছে মৃতের সংখ্যা। জাতিসংঘ জানায়, মহামারীতে প্রায় অর্ধেক মানুষ মারা গেছেন মাত্র গত 20 দিনে। দেশটির ইতিহাসে সবচেয়ে বড় ইবোলা প্রাদুর্ভাবে পরিণত হয়েছে এবারের সংক্রমণ। পরিস্থিতি মোকাবিলায় জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। স্বাস্থ্যকর্মী, ত্রাণ সংস্থা, সরকার, দাতা এবং স্থানীয় জনগণ সব পক্ষকেই এখনই আরও বেশি কাজ করতে হবে বলে জানায় সংস্থাটি। সংক্রমণ নিয়ন্ত্রণে দেরি হলে নতুন করে আরও বহু মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে বলেও জানায় তারা। গেল 15 মে ইবোলা প্রাদুর্ভাবের ঘোষণা দেয় কঙ্গো সরকার। এবারের সংক্রমণের জন্য দায়ী বান্দিবুগীয় ইবোলা ভাইরাস। এই ভাইরাসের বিরুদ্ধে এখনও অনুমোদিত কোনো টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে আক্রান্তদের শনাক্ত, আইসোলেশন এবং চিকিৎসা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে সম্ভাব্য টিকা ও চিকিৎসা নিয়ে ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আক্রান্তদের দ্রুত শনাক্ত, সংস্পর্শে আসা ব্যক্তিদের নজরদারি এবং
চিকিৎসা ব্যবস্থার সক্ষমতা বাড়ানোই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। কাকলি আখতার, সময় সংবাদ। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের মৃত্যুদণ্ড ঘিরে ইদলিবে উল্লাস করেছেন সিরীয় নাগরিকরা। স্থানীয় সময় মঙ্গলবার আসাদের অনুপস্থিতিতে হওয়া বিচারে হত্যা, নির্যাতন, বেআইনি আটক ও মানবতা বিরোধী অপরাধ সহ একাধিক অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়। মৃত্যুদণ্ডের খবর ছড়িয়ে পড়তেই ইদলিবের বিভিন্ন সড়কে জড়ো হন স্থানীয়রা। সিরিয়ার পতাকা হাতে উল্লাস করতে দেখা যায় মানুষকে। কেউ স্লোগান দেন, কেউ আবার একে অপরের সঙ্গে আনন্দ ভাগ করে দেন। আসাদের পতনের পর এমন রায়কে দীর্ঘদিনের অপেক্ষার অবসান হিসেবে দেখছেন তারা। বাসিন্দাদের দাবি, বছরের পর বছর হত্যা, নির্যাতন ও নিপীড়নের বিচার নিশ্চিত করতেই হবে। উচ্ছ্বাসের অংশ হিসেবে পথচারীদের মধ্যে মিষ্টিও বিতরণ করা হয়। স্থানীয়রা জানান, 14 বছর ধরে তারা এই দিনের অপেক্ষায় ছিলেন। দীর্ঘ 17 বছর পর ভেনেজুয়েলা ও ইসরায়েল একে অপরের দেশে আবারও কনসুলার সেবা চালু করতে সম্মত হয়েছে। মঙ্গলবার দুদেশের সরকার এ বিষয়ে সম্মতির কথা জানিয়েছে। দীর্ঘদিনের টানাপোড়েনের পর নতুন করে সম্পর্ক স্বাভাবিক করার পথে এগুচ্ছে দুদেশ। ভেনেজুয়েলা সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল রাষ্ট্র ও ভেনেজুয়েলায় বসবাসরত ইহুদি সম্প্রদায়ের মধ্যকার সম্পর্কের গুরুত্ব স্বীকার করে দুদেশের সরকার। দুদেশের মধ্যে বন্ধুত্বের ঐতিহাসিক সেতু বন্ধন হিসেবে এই সম্প্রদায়ের ভূমিকার কথাও তুলে ধরা হয়েছে। একই বিবৃতি প্রকাশ করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের উত্তরপ্রদেশে স্কুলে যাওয়ার রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ করেছে জেন আলফারা। স্থানীয় সময় মঙ্গলবার প্রায় 5 কিলোমিটার পথ হেঁটে কালেক্টরেট কার্যালয়ে পৌঁছায় তারা। হামিরপুর সড়ক নির্মাণের দাবিতে স্লোগান দিয়ে মূল ফটকে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, স্বাধীনতার প্রায় 80 বছর পেরিয়ে গেলেও স্কুলে যাওয়ার জন্য এখনও পাকা রাস্তা নির্মাণ করা হয়নি। বর্ষায় কাঁচা রাস্তা পানিতে ডুবে গেলে বাইরের জগৎ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে গ্রামটি। কাদা পানি মারিয়েই স্কুলে যেতে হয় শিক্ষার্থীদের। এতে নষ্ট হয় স্কুলের পোশাক, জুতা, ব্যাহত হয় পড়াশোনাও। এক সময় ইন্দোনেশিয়ায় বালির কাছে একটি ফেরিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার ভোরে দেশটির লম্বক প্রণালীতে এই ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, পর্যটন দ্বীপ বালি থেকে লম্বকের দিকে যাচ্ছিল ফেরিটি। এতে 114 জন যাত্রী ও 17 জন ক্রু সদস্য ছিলেন বলে জানানো হয়। আগুন লাগার পরপরই যাত্রীদের নিরাপদে সরিয়ে নিতে অভিযান শুরু করে জরুরি নিরাপত্তা কর্মীরা। তবে আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ফেরিতে থাকা যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়াই প্রধান লক্ষ্য বলে জানান কর্তব্যরতরা। চীনের জেজিয়াং প্রদেশের 8000-এর বেশি মাছ ধরার নৌযান একযোগে সমুদ্রে যাত্রা শুরু করেছে। এর মধ্য দিয়ে এবছরের প্রতীক্ষিত মাছ ধরার মৌসুম শুরু হলো। টাইফুন ডলফিন দুর্বল হয়ে আসায় সমুদ্র পরিস্থিতিও ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। মাছ ধরার নৌযানগুলোর নিরাপদ ও সুশৃঙ্খল যাত্রা নিশ্চিত করতে জেজিয়াং উপকূলীয় এলাকাগুলোতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। স্থানীয় কর্তৃপক্ষ ড্রোন, সামুদ্রিক টহল নৌযান এবং ভেসেল ট্রাফিক সার্ভিস সমন্বয়ে একটি নজরদারি ব্যবস্থা চালু করে। এর মাধ্যমে আকাশ, সমুদ্রপৃষ্ঠ ও জলসীমা জুড়ে 24 ঘন্টা ত্রিমাত্রিক নজরদারি নিশ্চিত করা হচ্ছে। দেখছেন আন্তর্জাতিক সময়। রোমাঞ্চকর ক্ষণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। আজ আকাশে দেখা যাবে এক বিরল পূর্ণ সূর্যগ্রহণ। গ্রিনিচ মান সময় অনুযায়ী বুধবার বিকাল 3টা 34 সূর্যগ্রহণের প্রক্রিয়া শুরু হবে। 1999 সালের পর প্রথমবারের মতো পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে ইউরোপ থেকে। এই বিরল দৃশ্য সবচেয়ে ভালোভাবে দেখা যাবে আইসল্যান্ড, পর্তুগাল এবং স্পেন থেকে। এছাড়া বিশ্বজুড়ে প্রায় 98 কোটি মানুষ সূর্যের আংশিক বা পূর্ণ রূপ প্রত্যক্ষ করতে পারবেন। বাংলাদেশ সময় রাত 9টা থেকে দেখা যেতে পারে সূর্যগ্রহণের দৃশ্য। কোটি কোটি মানুষ এই মহাজাগতিক ঘটনাটি উপভোগ করার অপেক্ষায় রয়েছেন।
হিউম্যানয়েড রোবটের বৈশ্বিক বাজারে বড় ব্যবধানে এগিয়ে চীন। 2026 সালের প্রথম 6 মাসে বিশ্বজুড়ে সরবরাহ হওয়া রোবটের 97% বেশি এসেছে চীনা নির্মাতাদের কাছ থেকে। অ্যাজিবট ও ইউনিট্রি প্রতিষ্ঠানের হাত ধরে দ্রুত বাড়ছে চীনের বাজার দখল। তবে বিশেষজ্ঞরা বলছেন, গণ উৎপাদন ও শিল্পে ব্যবহারে এগিয়ে থাকলেও সামনে রয়েছে নিয়ন্ত্রক ও ভূরাজনৈতিক চ্যালেঞ্জ। চীনের হিউম্যানয়েড রোবট নির্মাতারা বৈশ্বিক প্রতিদ্বন্দ্বীদের তুলনায় আরও এগিয়ে যাচ্ছে। প্রথমবারের মতো চীনের প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে থাকা ইউনিটি রোবোটিক্সকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বড় রোবট সরবরাহকারী চীনের আরেক প্রতিষ্ঠান অ্যাজিবট। বছরের প্রথমার্ধে প্রায় 8,400 ইউনিট সরবরাহ করে বৈশ্বিক বাজারে 44% দখল করেছে প্রতিষ্ঠানটি, আর ইউনিটি রোবোটিক্স সরবরাহ করেছে প্রায় 5,900 ইউনিট। বাজার গবেষণা প্রতিষ্ঠানের হিসেবে চলতি বছরের প্রথম 6 মাসে বিশ্বজুড়ে সরবরাহ হওয়া হিউম্যানয়েড রোবটের 97% বেশি এসেছে চীনা নির্মাতাদের কাছ থেকে। এ সময় বিশ্বে প্রায় 19,100 ইউনিট রোবট সরবরাহ হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 3 গুণ। শুধু সরবরাহ নয়, হিউম্যানয়েড রোবটের বাণিজ্যিক ব্যবহারেও দ্রুত পরিবর্তন আসছে। উৎপাদন কারখানা, লজিস্টিক, গুদাম ব্যবস্থাপনা থেকে শুরু করে বিভিন্ন বাণিজ্যিক কাজে রোবটের ব্যবহার বাড়ছে। 1 বছরের আগেও শিল্প ও বাণিজ্যিক কাজে রোবটের ব্যবহারের হার ছিল প্রায় 50%। এতে এআই প্রযুক্তিকে দ্রুত গণ উৎপাদন এবং বাস্তব কাজে ব্যবহারের উপযোগী রোবটে রূপ দেওয়ার ক্ষেত্রে চীনের অগ্রাধিকার স্পষ্ট হচ্ছে। বাজার গবেষণা তথ্য বলছে 2026 সালে বিশ্বে হিউম্যানয়েড রোবট সরবরাহ প্রায় 60,000 ইউনিটে পৌঁছতে পারে, যা 2030 সালে বেড়ে দাঁড়াতে পারে 5 লাখে। তবে নিয়ন্ত্রক অনিশ্চয়তা ও ভূ রাজনৈতিক ঝুঁকি ভবিষ্যতে এই শিল্পের বিকাশে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের। শিউলি রোসা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। হরমুজের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতেই, দাবি ট্রাম্পের। ইরানের হামলার ভয়ে বিমান বদলের কথা স্বীকার, প্রয়োজনে শত্রু দেশের মাটিতেও অভিযানের ইঙ্গিত আইআরজিসি। কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ছাড়ালো 250। 36 ঘন্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার শিশু, নারী, এখনো নিখোঁজ বহু মানুষ। একের পর এক পরাঘাতে বাড়ছে আতঙ্ক। এবং দাবানলে কানাডায় পড়ছে হাজারো একর বনভূমি। স্পেন, ইন্দোনেশিয়ায় লোকালয়ে আগুন। শক্তিশালী ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র। ভারতের মুম্বাইয়ে ভূমিধসে 5 জনের মৃত্যু। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।